আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি মেজর 3.3 অর্থাৎ 10 পেপার, তোমাদের মডার্ন ইউরোপ ফ্রম ন্যাশনালিজম অ্যান্ড সোশ্যালিজম তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে সিলেবাসে কী রয়েছে সেটিও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, 3টি হিস্টোরি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোটস সংগ্রহ করবে, কখনোই কোনো বন্ধুর কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, তাহলে যে কোনো মুহূর্তে তোমার পিডিএফ ব্লক হয়ে যাবে, কারণ আমাদের পিডিএফে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে। তাই তোমরা কখনোই অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না, সরাসরি আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই নোট সংগ্রহ করবে। আর যে নোট সংগ্রহ করবে তাকেও আমরা বলবো তুমি কাউকে নোট সেন্ড করবে না, তাহলে কিন্তু নাম্বার তোমার পিডিএফ ব্লক হয়ে যাবে। আমরা তখন কিন্তু বুঝতে পারবো, তখন কিন্তু তোমাকে আর পিডিএফ দেবো না। তাই তোমরা সব সময় সাবধানে থাকবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোট সংগ্রহ করবে, অন্য কাউকে পিডিএফ সেন্ড করবে না। দেখো, সিলেবাস তোমাদের মডার্ন ইউরোপ 1 নম্বরে তোমাদের যেটা রয়েছে ইংলিশ সিলেবাস দেখে নাও, আমি বাংলা অংশ পড়ছি। বিপ্লবের যুগ, জাতীয় বিপ্লব 1830 থেকে 50, উদারনৈতিক বিপ্লব, রাশিয়ান সমাজের বিবর্তন, পূর্ব ইউরোপের নবরূপায়ণ। 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে অর্থনৈতিক বিপ্লব, মূলধনের বিকাশ, বৃহৎ রাষ্ট্র হিসাবে জার্মানি ইতালির আবির্ভাব, সাম্রাজ্যবাদের আবির্ভাব, বিশ্বমার্কের আগে ও পরে পূর্ব ইউরোপের বিকাশ, ইউরোপের নতুন শক্তিসাম্যের নতুন শক্তিসাম্য বিভক্ত ইউরোপ। 3 নম্বর ইউনিটে পড়তে হবে গণতান্ত্রিক নীতিসমূহ, শিল্প সমাজ ও তার সংকট, জনকল্যাণকামী রাষ্ট্রের নতুন ধারণা, চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব, সমাজ পরিবর্তন ও সামাজিক সংস্কারের কারণ, নতুন নারী, কলা শিল্পের বিবর্তন। তারপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সামাজিক প্রতিদ্বন্দ্বিতা, ইউটোপিয়ান বা কাল্পনিক সমাজতন্ত্রবাদ থেকে মার্ক্সীয় সমাজতন্ত্রবাদ, সমাজতান্ত্রিক রাজনীতি, জার্মান, ফরাসি ও রাশিয়ায় তার গতিধারা। এরপরে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্ন 5 ও 10 মার্কের প্রশ্ন 2026 তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এখানে দেখে নাও। 1 নম্বর ইউনিট থেকে পূর্ব ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। জার দ্বিতীয় আলেকজান্ডারের আবির্ভাব কি রাশিয়ার সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল? এখানে অনেক অথবা রয়েছে, এখানে অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। মুক্তিদাতা জার রূপে দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব মূল্যায়ন করো। শাসক হিসাবে লুই ফিলিপ 1830 থেকে 1848 সমালোচনামূলক আলোচনা করো। 1830-এর জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি সম্পর্কে লেখো। অথবা 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। তুমি কি মনে করো যে উদারনৈতিক দিক থেকে 1848-এর বিপ্লব অনেক বেশি এগিয়ে ছিল 1830-এর বিপ্লবের চাইতে, তো বেশি সফল ছিল? তারপরে প্রশ্ন দেখো, তুমি কি মনে করো যে 1848 সাল ছিল ইউরোপে বিপ্লবের বছর? এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। পূর্বাঞ্চল সমস্যার উপর আলোকপাত করো, বা পূর্বাঞ্চলীয় সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যার প্রকৃতি নির্ণয় করো। ইস্টার্ন কোয়েশ্চেনের সমাধান হিসাবে প্যারিস চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, ব্যাখ্যা করো। 1878 সালের বার্লিন চুক্তি বা বন্দোবস্ত কি নিকট প্রাচ্য বা পূর্বাঞ্চলীয় সমস্যার সমাধান করতে পেরেছিল? তারপরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 1871 বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো। 1830 থেকে 32 সালের বেলজিয়াম স্বাধীনতার যুদ্ধকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? গ্রিসের স্বাধীনতার পরিচয় দাও, স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও। ক্রিমিয়ার যুদ্ধ কি অনিবার্য ছিল? অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের অবদান আলোচনা করো। বিসমার্ক ছিলেন প্রতিক্রিয়াশীল কিন্তু কাভুর উদারবাদী ছিলেন, আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনের সমস্যাগুলি আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, কাভুর ও গ্যারিবল্ডির পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি জার্মানির ঐক্যের পথ প্রশস্ত করেছিল? এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে।
তারপরের প্রশ্ন, ইতালির ফ্যাসিবাদের বা মুসলিনের উত্থানের কারণ, মুসলিনীর অভ্যন্তরীণ নীতিসমূহ আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনের তৃতীয় নেপোলিয়ান 1852 থেকে 70 ভূমিকা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। তৃতীয় নেপোলিয়ান বা লুই নেপোলিয়ন কিভাবে ফরাসিদের সম্রাট হিসাবে নিযুক্ত হন। তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, জার্মানির সাম্রাজ্যের সংহতি সাধনে বিসমার্কের কয়লা ও লৌহ নীতি কী ভূমিকা পালন করেছিল, অথবা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, কিভাবে জোলভারিন জার্মানদের মধ্যে একতা নিয়ে এসেছিল। বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক কি। দ্বিতীয় ইউনিয়ন কিভাবে এই নীতি প্রয়োগ ঘটিয়েছিল। শ্যাডোয়ার যুদ্ধ 1856 সম্বন্ধে যা জানো লেখো। তারপরে কোন প্রেক্ষাপটে ইউরোপীয় ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল। 1870 থেকে 1900 সালের মধ্যে জার্মানিতে কোন অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল। এরপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ইউরোপে প্রচারিত জনকল্যাণ রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করো। জনকল্যাণমূলক রাষ্ট্রে ইউরোপীয় ধারণাটির সমালোচনামূলক আলোচনা করো। তারপর প্রশ্ন, ইউরোপের চিকিৎসা বিজ্ঞান বিপ্লবের আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লবের সংগঠনে সামাজিক ও রাজনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো। সামাজিক ও রাজনৈতিক সংস্কারে নতুন নারীদের অবস্থানের রূপান্তর সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, কিভাবে ঊনবিংশ শতাব্দীর ইউরোপের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের সামনে কী কী সমস্যা ছিল, কিভাবে এর সমাধান করেছিল। তৃতীয় প্রজাতন্ত্র স্থাপনের পর ফ্রান্সের সমাজতন্ত্রী রাজনীতির কতটা বিকাশ ঘটেছিল। এখানে আরও অনেক অথবা প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ইউরোপের অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল, বা 19 শতকের শেষে শিল্পায়িত ইউরোপের উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন কী ছিল। এবার চতুর্থ ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, কল্পবাদী বা সমাজতন্ত্রবাদী বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো, বা ইউটোপিয়ান সোশ্যালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মার্ক্সীয় সমাজতন্ত্রের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপরে কার্ল মার্ক্সের রাজনৈতিক তত্ত্বকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় কেন। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বলতে কী বোঝো। বিপ্লব তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা দাও। সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের মত ব্যাখ্যা করো। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে পরিচিত কেন। রাশিয়ায় বলশেভিক ও মেনশেভিক দলের প্রধান পার্থক্য নির্দেশ করো। রাশিয়ায় নিহিলিস্ট ও নৈরাজ্যবাদী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। রাশিয়ায় নারদনিক আন্দোলনের উপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তবে যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের নতুন সিলেবাস, তোমাদের তাই পড়তে হবে ভালো করে, নাহলে তোমাদের পরীক্ষায় কমন পাওয়া ভীষণ টাফ হবে। তাই নোট সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে, অন্য কারো কাছ থেকে বা কোনো বন্ধুর কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে যে কোনো মুহূর্তে তোমার পিডিএফ ব্লক হয়ে যাবে। কারণ আমাদের সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, তাই অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করে আমাদের মেসেজ বা ফোন করবে না। অনেকে তোমরা এইভাবে অন্যের কাছ থেকে নোট সংগ্রহ করে আমাদের ফোন বা মেসেজ করে আমাদের বিরক্ত করো, অভদ্র আচরণ করো, অভদ্র কথাবার্তা বলো, এগুলো করবে না। সব সময় আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তবে তোমার প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের কাছ থেকে নোট সংগ্রহ না করলে তোমাদের প্রতি আমরা কোনো রকমভাবে দায়বদ্ধ নই। কারণ তুমি একজন ছাত্রকে যদি তুমি পড়াও, সেই ছাত্রের দায়িত্ব নেবে, সেই ছাত্রের জায়গায় তুমি আরও 10 জন ছাত্রের বাইরের যাকে তুমি পড়াও না তার দায়িত্ব কখনোই তুমি নেবে না। তাই এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা রুলস। তাই তুমি যদি সরাসরি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো তাহলে অবশ্যই কোনো প্রবলেম হলে আমরা সহযোগিতা করব। তাই সরাসরি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের একমাত্র নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নেই। তাই তোমরা অন্য কারো কাছ থেকে নোট সংগ্রহ করতে যাবে না। এবার চলো দেখে নিই সাজেশন ভিত্তিক প্রশ্নের যে উত্তরের ডেমো। তোমরা অনেকে উত্তরের ডেমো দেখতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে কোনো রকমের ডেমো দেখানো হয় না, তাই তোমরা হোয়াটসঅ্যাপে কেউ ডেমো দেখতে চাইবে না। এখানে পুরো প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই কেউ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ডেমো চাইবে না। আর যারা নোটস আমাদের কাছে অতীতে নিয়েছো তোমরাও ডেমো চাও, এটা আমরা অবাক হয়ে যাই যে তোমরা আমাদের সম্বন্ধে জানো তবুও তোমরা ডেমো চাও।
তাই কেউ হোয়াটসঅ্যাপে ডেমো চাইবে না, তোমরা এখানে দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত। তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো পিডিএফ নয়। আমাদের কাছ থেকে নোটস সরাসরি সংগ্রহ করবে। একটি পেপারের জন্য 250 টাকা, 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, তাই অকারণে কেউ দামাদামি করে মেসেজ করবে না, কোনো রকমের কটু কথা বলবে না বা অভদ্র আচরণ করবে না। দেখো এখানে পুরোপুরি নোটস দেওয়া রয়েছে, পয়েন্টস আকারে সুন্দর করে লেখা রয়েছে, তাই তোমরা সবসময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজের নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে নোটস সংগ্রহ করতে যাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।